যে হাসপাতালের নিবেদিতপ্রাণ চিকিৎসক ছিলেন নয়ন, সেখানেই তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী তনুশ্রী নিজের সন্তানের জন্ম দেওয়ার জন্য ভর্তি হয়েছিলেন। বিধাতার এক কঠিন পরিহাস। হাসপাতালের প্রধান ফটকে পা রাখতেই তনুশ্রীর পেটে হঠাৎ অসহ্য যন্ত্রণা শুরু হলো। তীব্র প্রসব যন্ত্রণায় তিনি জোরে জোরে চিৎকার করতে লাগলেন। যন্ত্রণায় মাটিতে পা আছাড় মারতে লাগলেন, আর চোখ থেকে অশ্রুধারা তার মুখ বেয়ে গড়িয়ে পড়তে লাগল। কারণ তার সন্তানের পৃথিবীতে আসার সময় ঘনিয়ে এসেছিল। এই অপ্রত্যাশিত হইচই শুনে ডাক্তার অয়ন দ্রুত দৌড়ে তার কাছে এলেন এবং তার পিছনে পিছনেই নার্সদের দলও ছুটে সেখানে এসে পৌঁছল। কিন্তু যেই মুহূর্তে ডাক্তার অয়ন যন্ত্রণাকাতর সেই মহিলার মুখের দিকে তাকালেন, তার পা যেন মাটির সঙ্গে গেঁথে গেল। চোখ দুটো তার বিস্ময়ে বড় বড় হয়ে গেল, আর পরের মুহূর্তেই তিনি সেখানেই দাঁড়িয়ে অসহায়ের মতো হাউমাউ করে কেঁদে উঠলেন। কারণ সেই মহিলা আর কেউ ছিল না, বরং তার নিজের তালাকপ্রাপ্তা স্ত্রী তনুশ্রী ছিলেন। তবে নিয়তির এই কঠিন নাটকে প্রশ্ন একটাই, একসময় যারা একে অপরের প্রাণ ছিল, কি এমন মারাত্মক বিবাদ ঘটেছিল তাদের মধ্যে যে তারা বিচ্ছেদ ঘটিয়ে সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছিল? এই গভীর বেদনার কাহিনী জানতে হলে আপনাকে এই গল্পটির শেষ শব্দ পর্যন্ত দেখতে হবে। কিন্তু তার আগে যদি গল্পটা আপনাদের পছন্দ হয়, তবে এটিকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে নিজের এবং নিজের শহরের নাম অবশ্যই লিখবেন। এই সত্যি ঘটনাটি হল পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার। সেখানেই থাকতেন এক সরকারি দপ্তরের কর্মচারী অমিতাভ রায়। অমিতাভ রায়ের একটি অবলম্বন ছিল, তার একমাত্র মেয়ে তনুশ্রী। ছেলে ছিল না, তাই মেয়েই তার কাছে সব কিছু ছিল। তনুশ্রী কলেজে পড়াশোনা করছিল। অমিতাভ রায় তাকে চোখের মণি মানতেন। ছোটবেলা থেকে যৌবন পর্যন্ত সে যা কিছু চেয়েছে তিনি বিনা দ্বিধায় তা পূরণ করেছেন। কারণ যাদের একটিই সন্তান হয়, তারা প্রায়শই তাদের সন্তানদের অতিরিক্ত আদর দিয়ে মানুষ করে। ভুল হয়ে গেলেও বকাবকি করেন না, উল্টে আরও মানান। আর এটাই কারণ যে এমন বাচ্চারা প্রায়শই বিগড়েও যায়। তনুশ্রীরও শখ ছিল খুব বড় বড় দামি পোশাক, বড় বড় গাড়ি, রাতে বন্ধুদের সাথে পার্টি, দামি রেস্তোরাঁয় খাওয়া, দামি মোবাইল, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, জুতো, ঘড়ি, এই সবে তার মন মজত। আর যেহেতু টাকার কোনো অভাব ছিল না, তার বাবা তাকে কখনো আটকাননি বা প্রশ্ন করেননি। তিনি প্রতি মাসে তনুশ্রীর জন্য নতুন নতুন জিনিস আনতেন, তা সে ফোন হোক, ল্যাপটপ হোক বা বিদেশ যাত্রা। তনুশ্রীর প্রতিটি ইচ্ছা তার কাছে আদেশ ছিল। সময় কাটল এবং তনুশ্রী স্নাতক শেষ করল। এবার অমিতাভ রায় ভাবলেন, মেয়ে তো এবার বড় হয়েছে, কেননা এর সম্পর্ক কোনো ভালো ঘর পরিবারে ঠিক করে দেওয়া যাক। একদিন তিনি মেয়েকে বললেন, মা, এখন আমরা ভাবছি তোমার বিয়ে দেব, তবে তুমি যদি চাও তবে বিয়ের পরেও পড়াশোনা করতে পারো, আমরা তোমাকে কখনো আটকাবো না। এই শুনে তনুশ্রী তৎক্ষণাৎ উত্তর দিল, বাবা, আমি এখন বিয়ে করতে চাই না, আমি আরও পড়তে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই, আমাকে নিজের পরিচয় বানাতে হবে। কিন্তু অমিতাভ রায় ভালোবাসার সাথে বোঝালেন, মা, আমি তোমাকে পড়াশোনা থেকে আটকাবো না, আমি প্রতিজ্ঞা করছি যে ছেলের সাথে তোমার সম্পর্ক স্থির করব, তাকে সবার আগে এটাই বলবো যে সে যেন তোমাকে পড়াশোনা শেষ করতে দেয়। যদি সে মেনে নেয় তবেই আমি বিয়ে দেব, তুমি চিন্তা করো না, আমি তোমার স্বপ্নের পথে বাধা হব না। বাবার কথা শুনে তনুশ্রী রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে বাবা, যদি এমনটা হয় তবে আমার কোনো আপত্তি নেই, কেবল ছেলেটা যেন ভালো হয়, বুঝদার হয়। এবার অমিতাভ রায় তার পুরনো পরিচিতের সাথে কথা বললেন। তার বন্ধু প্রভাত সরকারের ছেলে অয়নের সাথে সম্পর্ক ঠিক হল। প্রভাত সরকার একজন কৃষক ছিলেন। খুব সাধারণ জীবন ছিল, কোনো লোক দেখানো ভাব একদমই ছিল না। তাদের বাড়ি দার্জিলিং সংলগ্ন একটি ছোট গ্রাম জোড়পোখরিতে ছিল, যেখানে সকালের প্রথম আলো ক্ষেতের ওপর পড়ত আর সন্ধ্যায় কুয়াশা ছেয়ে যেত। কিন্তু তাদের ছেলে অয়ন পড়াশোনায় খুব বুদ্ধিমান ছিল। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল যে সে ডাক্তার হবে এবং মানুষের সেবা করবে। তার পরিশ্রম এবং নিষ্ঠা দেখে সবার বিশ্বাস ছিল যে একদিন সে নাম উজ্জ্বল করবে। অয়ন স্কুলে সবসময় শীর্ষে থাকত, মেডিকেল এন্ট্রান্সে ভালো নম্বর আনল এবং শিলিগুড়ির একটি বড় মেডিকেল কলেজে ভর্তি হল। শীঘ্রই তারিখ ঠিক হল এবং ধুমধাম করে বিয়ে হয়ে গেল। অমিতাভ রায় তার একমাত্র মেয়ের বিয়েতে কোনো কসুর করলেন না। মেয়ের প্রতিটি শখ পূরণ করার চেষ্টা করলেন। বিয়েতে ব্যান্ড বাজা, ডিজে, ফুলের সজ্জা, বিদেশি অতিথি, 5 তারা হোটেলে রিসেপশন, সব কিছু ছিল।
লোকে বলতো অমিতাভ রায় যেন তার পুরো সঞ্চয় লাগিয়ে দিলেন। কিন্তু আসল গল্প এখান থেকেই শুরু হয়। বিয়ের পর যখন তনুশ্রী তার শ্বশুরবাড়ি পৌঁছল, তখন পুরো গ্রামে উত্তেজনা ছিল। লোকেরা বলাবলি করছিল, প্রভাত সরকারের ঘরে তো শহর থেকে বউ এসেছে, অফিসারের মেয়ে, কত সুন্দর, কত নখরিলি। উঠোনে মহিলারা তাকে দেখার জন্য উন্মুখ ছিল। শিশুরা দাঁড়িয়ে তার ওড়না আর গয়না দেখছিল। গ্রামের হাওয়ায় একটা আলাদা উৎসাহ ছিল। প্রভাত সরকার এবং তার স্ত্রী রেবা দেবী খুশি ছিলেন যে ছেলে অয়ন অবশেষে জীবনসঙ্গী পেল। তারা দুধ, চিনি আর ফুল দিয়ে তনুশ্রীকে স্বাগত জানালেন। কিন্তু যেমন তা প্রতিটি বিয়ের পরে হয়, আসল চিত্র ধীরে ধীরে সামনে আসতে লাগল। তনুশ্রী তার বাপের বাড়ির আভিজাত্যের মধ্যে মানুষ হয়েছিল। তার সবসময় বড় গাড়িতে ঘোরার অভ্যেস ছিল। প্রতি সপ্তাহে বন্ধুদের সাথে হোটেলে যাওয়ার অভ্যেস ছিল। দামি পোশাক পরার অভ্যেস ছিল। শ্বশুরবাড়িতে এসব ছিল না। এখানে ছিল সাদগী। ক্ষেতের মাটি ছিল, গ্রামের ঐতিহ্য ছিল। সকালে উঠে উনানে চা বানানো, গুরুদের খাবার দেওয়া, খেতে জল দেওয়া, এই সব তনুশ্রীর জন্য অচেনা ছিল। প্রভাত সরকার খুব ভালোবাসার সাথে বোঝালেন, মা, আমরা কৃষক মানুষ, আমাদের জীবনযাত্রা খুব সাধারণ। তুমি ছোট ছোট জামা কাপড় পরে গ্রামে বেরিও না, লোকে নানা কথা বলবে। এখানে আমাদের সম্মানের প্রশ্ন। আমাদের গ্রামে মহিলারা শাড়ি পরে, ওড়না দেয়, তুমিও একটু মানিয়ে নাও। কিন্তু তনুশ্রীর এই সব শুনতে একদম ভালো লাগল না। সে রাগের সাথে বলল, দেখুন, আমি নিজের ইচ্ছামতো বাঁচতে জানি। যদি আমাকে এই বাড়িতে রাখতে হয়, তবে আমার প্রতিটি শখ পূরণ করতে হবে। আমার গাড়ি চাই, ড্রাইভার চাই, প্রতি সপ্তাহে শহরে যেতে হবে, শপিং করতে হবে, নইলে আমি এখানে থাকতে পারবো না। প্রভাত সরকার এবং রেবা দেবী এই শুনে স্তম্ভিত হয়ে গেলেন। তারা চুপচাপ ছেলে অয়নকে চিঠি লিখলেন এবং সব কথা জানালেন। চিঠিতে লিখলেন, বাবা, বউ খুব নখরা করছে, আমাদের দিয়ে সামলানো যাচ্ছে না। অয়ন সেই সময় শিলিগুড়িতে মেডিকেল পড়াশোনা করছিল। দিনরাত পরিশ্রম করছিল যাতে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে। তার কাছে বইপত্র ছাড়া আর কিচ্ছু ছিল না, না ফোন, না পার্টি, না বিশ্রাম। কিন্তু যখন সে মা বাবার কথা শুনল, তখন তার হৃদয়ে গভীর আঘাত লাগল। সে ভাবতে লাগল, আমি এখানে জান লড়িয়ে দিচ্ছি আর বাড়িতে সব বিগড়ে যাচ্ছে। কয়েকদিনের ছুটি পেতেই সে বাড়ি এলো। সে তনুশ্রীকে বোঝানোর চেষ্টা করল, শোনো তনুশ্রী, আমার মা বাবা খুব সাধারণ মানুষ, তাদের জীবন সাধারণ, আশা ছোট। তোমার তাদের সামনে একটু শালীনতার সাথে থাকা উচিত। বাকি আমি তো আছি। যখন আমার পোস্টিং হবে, তখন আমরা শিলিগুড়ি বা কলকাতায় চলে যাব। কখনো কখনো হোটেলেও যাব, ঘুরতেও যাব। কিন্তু এখন আমার পড়াশোনা, টাকা সীমিত, একটু ধৈর্য ধরতে হবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, একদিন তোমাকে সব কিছু দেব। তনুশ্রী এই কথাকে গুরুত্ব দিল না। সে উল্টে উত্তর দিল, অয়ন, তোমার মা বাবা পুরনো আমলের মানুষ। আমি গ্রামের মহিলাদের মতো বাঁচতে পারবো না। আমার সেই সব চাই যা আমার বান্ধবীদের কাছে আছে, বড় গাড়ি, ফ্ল্যাট, বিদেশি ছুটি। যদি তুমি পূরণ করতে না পারো, তবে এই সম্পর্কের প্রতি আমার কোনো আগ্রহ নেই। আমি এখানে দম বন্ধ হয়ে মরে যাব। সেই দিন থেকে বাড়ির আবহাওয়া বদলে গেল। যেখানে কখনো সকালের চায়ের সাথে হাসি শোনা যেত, সেখানে এখন নীরবতা ছেয়ে গেল। যেখানে কখনো রান্নাঘরে ঠকাঠকের সাথে ভালোবাসা ঝরে পড়ত, সেখানে এখন বাসন ফেলার আওয়াজ আসতে লাগল। রেবা দেবী উনানের পাশে বসে কাঁদতেন। প্রভাত সরকার খেতে একা কাজ করতেন। অয়ন লাখ চেষ্টা করল, কিন্তু তনুশ্রী তার কোনো কথা মানল না। প্রায়শই সে বাপের বাড়িতে ফোন করে অভিযোগ করত, বাবা, তুমি আমার বিয়ে ভুল জায়গায় দিয়েছ। এখানে গরিব দুঃখী লোক আছে, আমার কোনো কদর নেই, কেউ আমার কথা বোঝে না, আমাকে এখান থেকে বের করে নাও। আর অমিতাভ রায়, যিনি মেয়েকে খুব ভালোবাসতেন, প্রতিবার তার কথা শুনে গলে যেতেন। তিনি শ্বশুরবাড়িতে ফোন করতেন এবং বলতেন, দেখুন, ও আমাদের মেয়ে, একমাত্র। ওর মনকে কষ্ট দেবেন না, ওর প্রতিটি শখ পূরণ করুন। ওর গাড়ি চাই তো দিয়ে দিন, শহরে পাঠান, যা বলে তাই করুন। প্রভাত সরকার এই সব শুনে খুব চিন্তিত হয়ে যেতেন। তিনি ভাবতেন, আমাদের ঘরের সংস্কৃতি ভেঙে যাচ্ছে, বউ আমাদের কথা মানছে না, আর মেয়েদতিদিত্ব আদরে ডুবে থাকা শ্বশুর তো তাকে আরও বিগড়ে দিচ্ছেন। আমাদের কাছে তো ক্ষেত আছে, গবাদি পশু আছে, এত টাকা কোথা থেকে আনব?
সময় কাটতে লাগল। 6 মাস কেটে গেল এবং বাড়িতে রোজ ঝগড়া হতে লাগল। অয়ন প্রতিবার বলতো, তনুশ্রী, একটু মা বাবার সাথে বসো, তাদের সামনে শালীনভাবে থেকো, তাদের অনুভূতি বোঝো, তারা তোমাকে মেয়ের মতো চান। কিন্তু তনুশ্রী প্রতিবার রাগের সাথে উত্তর দিত, আমি এইসব করতে পারবো না, আমি তাই করব যা আমার মন চাইবে। আমার এখানকার জীবন চাই না, আমি শহরের মেয়ে, গ্রামের নই। ঝগড়া বাড়তে থাকল। অয়নের পড়াশোনাও মাঝে মাঝে প্রভাবিত হতে লাগল। সে দিনরাত পরিশ্রম করত, কিন্তু ঘরের চিন্তা তাকে খেয়ে ফেলছিল। তার বন্ধুরা বলতো, অয়ন, তুই পড়াশোনাতে মন দে, ঘর পরে সামলে নিবি। কিন্তু সে কি করে ভুলত? এই মাঝেই একদিন তনুশ্রী জানতে পারল যে সেই গর্ভবতী। সে সবার আগে নিজের বাবাকে ফোন করল এবং বলল, বাবা, আমি আর এই বাড়িতে এক মুহূর্তও থাকতে পারবো না। তুমি আমার বিয়ে ভুল জায়গায় দিয়েছ। এরা আমার সম্মান করে না, আমার শখ পূরণ করে না। আমাকে এখান থেকে নিয়ে যাও। অমিতাভ রায় তাকে বকাবকি করলেন না, বরং নিজের বাড়িতে ডেকে নিলেন। তিনি বললেন, মা, কিছুদিন পর যখন অয়ন আর তার বাড়ির লোক তোমাকে বুঝতে পারবে, তখন সব ঠিক হয়ে যাবে। তুমি এসো, আরাম করো। কিন্তু তনুশ্রী এই কথা বুঝতে পারল না। সে বাপের বাড়িতে থেকেও নিজের বন্ধুদের সাথে বাইরে ঘুরতে থাকল, গভীর রাত পর্যন্ত পার্টি করতে থাকল, বড় বড় রেস্তোরাঁয় খেতে থাকল। সে ক্লাবে যেত, নাচত, মদ পান করত, সবকিছু। ধীরে ধীরে সে এই পর্যন্ত ভুলে যেতে শুরু করল যে সে মা হতে চলেছে। সে নিজের শখের মধ্যে এত ডুবে রইল যে আসন্ন সন্তানের চিন্তাও পিছনে পড়ে গেল। ডাক্তার বললেন, আরাম করুন, টেনশন নেবেন না। কিন্তু তনুশ্রী শুনলই না। ওদিকে অয়ন তার মেডিকেল পড়াশোনাতে ডুবে রইল। সে ভাবতে লাগল, একদিন আমি ডাক্তার হব এবং হয়তো তখন তনুশ্রী আমাকে বুঝতে পারবে। সে দেখবে যে আমি কত কিছু করতে পারি। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। সময় ধীরে ধীরে কাটতে থাকল। অয়ন দিন-রাত নিজের বইপত্র আর হাসপাতালের প্র্যাকটিসে ডুবে রইল। তার পুরো মনোযোগ কেবল ডাক্তার হওয়ার ওপর ছিল। সে ইন্টার্নশিপ করল, রাত জেগে রোগী দেখল, অপারেশন থিয়েটারে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকল। তার হাতে এখন আত্মবিশ্বাস ছিল, চোখে স্বপ্ন। কিন্তু ওদিকে তনুশ্রীর মন তার বাপের বাড়ি আর বন্ধুদের মধ্যেই আটকে রইল। সে এখন খোলাখুলি বলতে শুরু করেছিল যে অয়ন তার যোগ্য নয়। অয়ন তাকে সেই সব দিতে পারে না যা তার বান্ধবীদের তাদের স্বামীরা দিয়েছে। তার বান্ধবীরা বিয়ের পর বিদেশ গেল, নতুন গাড়ি কিনল, ফ্ল্যাট কিনল। তনুশ্রীর হিংসে হতো। মানুষ যখন খারাপ সঙ্গতে পড়ে যায় তখন সঠিক ভুলের পার্থক্য হারিয়ে ফেলে। তনুশ্রীর সাথেও এটাই হলো। তার কিছু বন্ধু তাকে উস্কানি দিতে শুরু করল। তোর স্বামী তো একেবারে পুরনো আমলের, তোকে বেঁধে রাখতে চায়, তুই যেমন তাকে তেমনই বাঁচা উচিত। জীবন একবারই মেলে, কেন এটিকে নষ্ট করছিস? তালাক নিয়ে নে, তারপর স্বাধীন হয়ে বাঁচবি। ধীরে ধীরে এই কথার প্রভাব পড়ল এবং তনুশ্রীর মনে তালাকের চিন্তা বাসা বাঁধল। এবং একদিন সে সত্যি আদালতে গিয়ে তালাকের আবেদন করল। সে নিজের বাবার সাথে গেল, উকিল করল, কাগজপত্র তৈরি করল। অয়ন যখন কোর্টে পৌঁছল তখন তার চোখে জল ছিল। সে শেষবারের মতো বলল, তনুশ্রী, আমি মানি যে আমাদের দুজনের মধ্যে মতপার্থক্য আছে, কিন্তু তুমি মা হতে চলেছ। তুমি কি এই সন্তানটির কথা ভাবতে পারো না? অন্তত একে পিতার নাম তো দিয়ে দাও। আমি তোমাকে খুশি রাখার পুরো চেষ্টা করব। কিন্তু তনুশ্রী তার একটিও কথা শুনল না। সে কঠোরভাবে বলল, অয়ন, আমি এখন তোমার সাথে থাকতে পারবো না। তোমার সাথে থাকা আমার স্বাধীনতাকে বন্দী করা। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে আমার জীবন নিজের মতো করে বাঁচতে হবে। কিছুদিনের মধ্যেই কাগজে স্বাক্ষর হয়ে গেল এবং তাদের সম্পর্ক ভেঙে গেল। অয়ন চুপচাপ সব কাগজে স্বাক্ষর করে দিল। তার চোখে জল ছিল, কিন্তু ঠোঁটে একটাই বাক্য ছিল, ঈশ্বর তোমাকে খুশি রাখুক। আমি তোমার এবং সন্তানের জন্য দোয়া করতে থাকব। তালাকের পর অয়ন নিজেকে পুরোপুরি পড়াশুনো এবং সেবায় ঢেলে দিল। সে মনে মনে কসম খেল যে এখন তার জীবন কেবল ডাক্তার হওয়া এবং রোগীদের বাঁচানোতেই কাটবে। তার পরিশ্রম ফল দিল এবং অবশেষে সে ডিগ্রি পেল। তারপর পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি বড় সরকারি হাসপাতালে তার নিয়োগ হল। সে দিনরাত মানুষের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে গেল এবং একজন পরিচিত ডাক্তার হয়ে উঠল। লোকে বলতো, ডাক্তার অয়ন্ত যেন রোগীদের ভগবান। কিন্তু ওদিকে তনুশ্রীর অবস্থা ছিল সম্পূর্ণ ভিন্ন। প্রথম দিকে যখন সে বাপের বাড়ি ফিরল তখন তার মনে হলো যে এখন জীবন মজাদার হবে। বন্ধুরা তার সাথে পার্টি করতে আসত,
হোটেলে যেত, গাড়ি ঘোরাতো। সে ভাবত যে স্বামী এবং শ্বশুরবাড়ি ছাড়াও জীবন সহজ। সে নতুন নতুন জায়গায় যেত, ছবি তুলত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। কিন্তু ধীরে ধীরে সময় বদলালো। যেমন যেমন তার গর্ভ বড় হতে থাকল, তার তেমনই বন্ধুরা তার থেকে দূরত্ব তৈরি করতে লাগল। যখন সে কোথাও বাইরে যেত, লোকেরা তাকে দেখে বলতে লাগল, তনুশ্রী, এখন তুমি বাড়িতে আরাম করো, তুমি গর্ভবতী, তোমার সাথে ঘোরা আমাদের ভালো লাগে না, আমাদের বান্ধবীদের অসুবিধে হয়। বিপদ এলে আসল চেহারা সামনে আসে। তনুশ্রীও বুঝতে পারল যে তার এই পার্টি করা বন্ধুরা শুধু লোক দেখানো সঙ্গী ছিল। আসল সাথী ছিল তার স্বামী, যে আজ তার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এখন সে একা ছিল। বাবা ছিলেন, কিন্তু তিনিও ক্লান্ত হয়ে গিয়েছিলেন। তার গর্ভের ভার বাড়তে থাকল, কোমর ব্যথা করত, পা ফুলত, কিন্তু দেখভাল করার কেউ ছিল না। সময় কাটল, নবম মাস এলো এবং ব্যথা শুরু হয়ে গেল। অমিতাভ রায় তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকলেন এবং মেয়েকে হাসপাতালে নিয়ে গেলেন। সাইরেন বাজতে বাজতে শিলিগুড়ির সেই বড় হাসপাতালে পৌঁছল এবং স্ট্রেচারে শোয়া তনুশ্রী যন্ত্রণায় ছটফট করছিল। সে চিৎকার করছিল, চেঁচিয়ে বলছিল, বাঁচাও, কেউ আমার সাহায্য করো, আমি ব্যথা সহ্য করতে পারছি না। আর ভাগ্যের খেলা দেখুন, সেই হাসপাতাল আর অন্য কিছু নয়, বরং সেটাই ছিল যেখানে অয়ন ডাক্তার ছিল। যেই মাত্র সে চিৎকার শুনল, সে দৌড়ে বাইরে এলো এবং স্ট্রেচারে শোয়া মহিলাকে দেখল। আর যখন তার নজর পড়ল, তখন তার পা সেখানেই জমে গেল, তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। কারণ স্ট্রেচারে আর কেউ নয়, বরং তার তালাকপ্রাপ্তা স্ত্রী তনুশ্রী ছিল। অরুণ তৎক্ষণাৎ নার্সদের আদেশ দিল, তাড়াতাড়ি করো, একে ডেলিভারি ওয়ার্ডে নিয়ে যাও, পুরো ব্যবস্থা করো, অক্সিজেন প্রস্তুত রাখো, ব্লাড গ্রুপ চেক করো, এ শুধু আমার রোগী নয়। তার আওয়াজ গলায় আটকে গেল, চোখ ভিজে গেল। ডাক্তার হওয়া তার কর্তব্য ছিল, কিন্তু মানুষ হওয়া তার অনুভূতি। সে নিজের স্ত্রীকে বাঁচানোর সংকল্প নিল। সে নিজে ওয়ার্ডে গেল, মনিটর দেখল, নার্সদের নির্দেশ দিল। যেইমাত্র তনুশ্রীকে ডেলিভারি ওয়ার্ডে নিয়ে যাওয়া হলো, মহিলা ডাক্তার তৎক্ষণাৎ পরীক্ষা করলেন এবং ঘাবড়ে গিয়ে বললেন, এর রক্ত খুব কম, হিমোগ্লোবিন 6 আছে, যতক্ষণ না রক্তের ব্যবস্থা হবে ডেলিভারি হবে না। যদি এখনই রক্ত না মেলে, তবে মা এবং শিশু দুজনেরই প্রাণ বিপদে পড়ে যাবে। প্লাসেন্টায় সমস্যা আছে, ব্লিডিং হচ্ছে। এই শুনে অমিতাভ রায়ের বুক কেঁপে উঠল। তিনি তৎক্ষণাৎ ব্লাড ব্যাংকে ছুটলেন, কিন্তু ভাগ্য দেখুন, সেখানেও সেই গ্রুপের রক্ত ছিল না। তিনি হতাশ হয়ে ফিরলেন এবং ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব, এবার তো কিছু আর রইল না, আমার মেয়ে চলে যাবে, আমি তাকে বিগড়ে দিয়েছি, এখন শাস্তি ভোগ করছি। তখন অয়ন এগিয়ে এসে বলল, ম্যাডাম, আমার ব্লাড ও পজিটিভ, ইউনিভার্সাল ডোনার। যদি আপনি চান তবে আমার রক্ত নিন এবং আমার স্ত্রীকে ট্রান্সফিউজ করুন, আমি তৈরি। মহিলা ডাক্তার তৎক্ষণাৎ সাই দিলেন। অয়ন এক মুহূর্তও দেরি না করে টেবিলে শুয়ে পড়ল। তার শিরা থেকে 1 বোতল রক্ত বের করা হলো এবং তনুশ্রীকে দেওয়া হলো। অয়ন চোখ বন্ধ করে দোয়া করল, হে ভগবান, আমার সন্তানকে বাঁচিয়ে দাও। কিছুক্ষণ পরেই ওয়ার্ড থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো। হ্যাঁ, তনুশ্রী একটি সুস্থ পুত্র সন্তান জন্ম দিল। মা এবং শিশু দুজনেই নিরাপদ ছিল। বাচ্চাটি 3 কিলোগ্রামের ছিল, গোলাপি গাল, কালো চোখ, অয়নের মতো। কিন্তু ওয়ার্ডের বাইরে দাঁড়ানো অয়ন, যার চোখে স্বস্তির জল ছিল, সে চুপচাপ নিজের কেবিনে চলে গেল। কারণ তার জন্য এটা শুধু রোগীর প্রাণ বাঁচানো ছিল না, বরং নিজের ভেঙে যাওয়া সম্পর্কের শেষ বাঁধন রক্ষা করা ছিল। সে ভাবতে থাকল, এখনও কি কিছু বাকি আছে? কয়েক ঘন্টা পর যখন তনুশ্রীর জ্ঞান ফিরল, তখন সে নিজের পাশে শোয়া ছোট্ট নিষ্পাপ সন্তানকে দেখল। শিশুর নিষ্পাপ মুখ দেখে তার চোখ দিয়ে জল বইতে লাগল। সে পাশে দাঁড়ানো মহিলা ডাক্তারের হাত ধরে বলল, ম্যাডাম, যদি আপনি না থাকতেন তবে হয়তো আমি এবং আমার সন্তান এই দুনিয়ায় থাকতাম না। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমি আপনার খুব কৃতজ্ঞ। আপনি আমাকে মা হওয়ার সুখ দিলেন। মহিলা ডাক্তার হাসলেন এবং বললেন, মা, ধন্যবাদ আমাকে দিও না, তোমাকে সেই মানুষটির ধন্যবাদ করা উচিত যিনি তোমাকে নিজের রক্ত দিয়েছেন। যদি তিনি না থাকতেন তবে আজ তোমার প্রাণ বাঁচানো অসম্ভব ছিল। তিনি নিজের জীবনের পরোয়া করেননি। তনুশ্রী বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল, কে ছিলেন তিনি, তার নাম কি? মহিলা ডাক্তার ধীরে ধীরে বললেন, তোমার স্বামী ডাক্তার অয়ন। এই শুনে তনুশ্রীর চোখ বিস্ফারিত হয়ে গেল, তার হৃৎস্পন্দন বেড়ে গেল। সে কাঁপানো গলায় বলল, কি
ইনি আমার তালাকপ্রাপ্তা স্বামী ছিলেন, সেই অয়ন যাকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। মহিলা ডাক্তার মাথা নাড়লেন এবং সেই মুহূর্তে তনুশ্রী হাউমাউ করে কাঁদতে লাগল। তার চোখের সামনে পুরো অতীত ঘুরে গেল, অয়নের সংগ্রাম, তার পরিশ্রম, তার সাদগি এবং তার সত্যিকারের ভালোবাসা। সে মনে করতে লাগল কিভাবে অয়ন রাতে পড়াশুনো করত, কিভাবে সে বিয়েতে কোনো অভিযোগ করেনি, কিভাবে সে সবসময় বোঝানোর চেষ্টা করেছিল। এবং আজ সেই মানুষটি যাকে সে গরিব এবং অযোগ্য বলেছিল, সেই তার এবং তার সন্তানের প্রাণ বাঁচিয়ে গেল। যখন অয়ন ওয়ার্ডে এলো, তখন তনুশ্রী কাঁদতে কাঁদতে তার পায়ে পড়ে গেল। সে বলতে লাগল, অয়ন, আমি তোমার সাথে খুব ভুল করেছি, তোমাকে গরিব দুঃখী বলেছি, তোমার কদর করিনি, আমি তোমার মা বাবার অপমান করেছি, তোমার পরিশ্রম বুঝিনি, কিন্তু আজ তুমি প্রমাণ করে দিলে যে আসল মানুষ সেই যে সব পরিস্থিতিতে পাশে থাকে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে আরও একবার নিজের ঘরে নিয়ে চলো। আমি প্রতিজ্ঞা করছি, এবার আমি বদলে যাব। অয়ন জল মুছতে মুছতে বলল, তনুশ্রী, তোমাকে আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই। তুমি যেমন সংস্কৃতি পেয়েছিলে তুমি তেমনই চলেছ, এতে তোমার ভুল নেই। আমি কখনো তোমাকে ঘৃণা করিনি, শুধু কষ্ট পেয়েছিলাম। কিন্তু এখন তুমি এবং তোমার সন্তান নিরাপদ, এটাই আমার জন্য সবচেয়ে বড় খুশি। এই শুনে পাশে বসা অমিতাভ রায়ও কেঁদে উঠলেন। তিনি হাত জোর করে বললেন, বাবা, আমাদের খুব বড় ভুল হয়েছে। আমরা আমাদের একমাত্র মেয়েকে বিগড়ে দিয়েছি। আমরা তাকে কখনো আটকাইনি, প্রতিটি ভুল কথাকে সঠিক বলেছি। কিন্তু আজ আমরা তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, এই সন্তানটির জন্যে একে গ্রহণ করো, নইলে এর জীবন নষ্ট হয়ে যাবে। আমি প্রতিজ্ঞা করছি, এখন আমি তাকে শুধরে করব। অয়ন অনেকক্ষণ ধরে ভাবল। তার চোখের সামনে তার কেটে যাওয়া সব দুঃখ ঘুরছিল। সে মনে করতে লাগল ঝগড়া, অপমান, তালাকের শুনানি, একা রাতগুলো। কিন্তু তারপর সে নিজের মনকে জিজ্ঞেস করল, এই সন্তানটিকে কি বাবা ছাড়া বড় করা যেতে পারে? তনুশ্রীকে কি দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত নয়? পরিবারকে কি আবার জোড়া যায় না? এবং তখনই সে ধীরে ধীরে বলল, ঠিক আছে অ্যাঙ্কেল, আমি তনুশ্রী এবং এই সন্তানটিকে নিজের সাথে নিয়ে যাব। এটা আমার পরিবার এবং আমি এটিকে ভাঙতে দেব না। বাচ্চা পিতৃত্বের ভালোবাসা পাবে এবং তনুশ্রী শুধরানোর সুযোগ পাবে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর তনুশ্রী নিজের স্বামী অয়ন এবং সন্তানের সাথে শ্বশুর বাড়ি ফিরে এলো। প্রভাত সরকার এবং রেবাদেবী বউকে দেখে গলায় জড়িয়ে ধরলেন। রেবাদেবী বললেন, মা, আমরা তোমাকে কখনো ভুলিনি, শুধু তোমাকে সঠিক রাস্তা দেখাতে চেয়েছিলাম। গ্রামে আবার খুশি ফিরে এলো। ধীরে ধীরে তনুশ্রী নিজেকে বদলাল। সে বুঝল যে আসল সুখ দামি পোশাক এবং গাড়ি নয়, বরং পরিবারের ভালোবাসা এবং আপনজনের আশ্রয়। সে এখন শাশুড়ি শ্বশুরের সেবা করত, সকালে চা বানাত, খেতে সাহায্য করত, অয়নের সাথে হাসপাতাল যেত, রোগীদের দেখভাল করত। নিজের সন্তানের লালন পালনে মগ্ন হয়ে গেল। সন্তানের নাম রাখল অর্ণব। সে এখন সাধারণ পোশাক পরত, গ্রামের মহিলাদের সাথে হেসে কথা বলত। একদিন সে অয়নকে বলল, আমি অনেক ভুল করেছি, কিন্তু তুমি আমাকে মানুষ বানালে। তোমার ছাড়া আমি এবং অর্ণব অসম্পূর্ণ ছিলাম। অয়ন মুচকি হেসে বলল, পরিবারে ক্ষমা করাই সবচেয়ে বড় গুণ। এই গল্পের উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, বরং এটাই বোঝানো যে যদি মহিলারা নিজের পরিবারের সাথে বুঝদারি এবং ভালোবাসা নিয়ে থাকে, তবে তাদের ঘর কখনো নষ্ট হবে না। বেশি চাহিদা, বেশি জেদ এবং অহংকার মানুষকে কোথাওকার রাখে না। সংযম, বুঝদারি এবং সংস্কৃতি জীবনের আসল সম্পদ। অতিরিক্ত আদর দিয়ে বাচ্চাদের বিগড়ে যেতে দেবেন না, তাদের দায়িত্ব শেখান এবং যদি ভুল হয়ে যায় তবে শুধরানোর সুযোগ সব সময় থাকে। আপনাদের কি মনে হয়, অয়ন কি সঠিক করল? নিজেদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ হলে এটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল গল্পের আসরকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমরা আপনাদের জন্য এমন সত্যি এবং অনুপ্রেরণামূলক গল্প আনতে থাকব। দেখা হচ্ছে পরের গল্পে।